বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ মাহমুদা বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর কুড়িগ্রাম। বিশ্বের এই বৈশ্বিক পরিবর্তনের মধ্যে তোমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তাদের জন্য রইল শুভেচ্ছা। সেই সাথে যারা উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজে বিশেষ করে যুক্তিবিদ্যা নিয়েছ তাদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অনলাইন ক্লাসে স্বাগতম। মানুষ কৌতূহলী জীব, আর এ কারণেই অজানাকে জানার অদম্য কৌতূহল তার চিরকাল থেকেই যায়। আর এই কৌতূহলবশত সে বিশ্ব রহস্যকে উন্মোচন করতে চায়। মানুষ চিন্তাশীল জীব, চিন্তা দিয়ে নিজের বিচার বিশ্লেষণের মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে চায়। আর এই বিচার বিশ্লেষণ গুণটি আসে মানুষের বুদ্ধিবৃত্তি নামক গুণটির মাধ্যমে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বুদ্ধিবৃত্তি হচ্ছে একটি সহজাত গুণ যা অন্যান্য প্রাণীর মধ্যে নেই। অন্যান্য প্রাণীর মধ্যে আছে জীববৃত্তি গুণটি, শুধুমাত্র মানুষের মধ্যেই জীববৃত্তি ছাড়াও আরও একটি গুণ রয়েছে যা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই গুণটির কারণেই মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা, আর এই গুণটি আছে বলেই আমরা সভ্য সমাজে বসবাস করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মানুষের মাঝে রয়েছে দুইটি গুণ, একটি হচ্ছে জীববৃত্তি, অন্যটি হচ্ছে বুদ্ধি। তাহলে শিক্ষার্থীরা, মানুষের মাঝে কয়টি গুণ রয়েছে? হ্যাঁ, মানুষের মাঝে দুইটি গুণ রয়েছে, একটি হচ্ছে জীববৃত্তি, অন্যটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই গুণটির কারণেই মানুষ চিন্তা করতে পারে। এই চিন্তার মধ্যে কতগুলো ক্রিয়া রয়েছে, যেমন স্মৃতি, কল্পনা, অনুমান ইত্যাদি। এই অনুমান প্রক্রিয়ার উপর ভিত্তি করে যে শাস্ত্র মিথ্যাকে বর্জন করে, সত্যকে অর্জন করে এবং বিজ্ঞানসম্মত আলোচনা করে, তাই যুক্তিবিদ্যা। আজ আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তা আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে দিয়েছি। আমি একে একে তা আলোচনা করব। প্রথমে আসছি, যুক্তিবিদ্যা কী? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যা কী তা নিয়ে এখন আমি আলোচনা করব। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান, আর চিন্তা আসে ভাষার মাধ্যমে। আমরা যা চিন্তা করি তাই ভাষার মাধ্যমে প্রকাশ করি। আর এই চিন্তার একটা মানদণ্ড রয়েছে, তা হচ্ছে সত্যকে আবিষ্কার করা এবং মিথ্যাকে বর্জন করা, তারই সাথে বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দর্শন নামটি শুনেছ, যার ইংরেজি শব্দ হচ্ছে ফিলোসফি। এই দর্শনের তিনটি শাখা রয়েছে, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। আর এই যুক্তিবিদ্যা হচ্ছে মূল্যবিদ্যারই একটি অংশ বা শাখা। এবারে আমি আলোচনা করব অনুমান কি তা নিয়ে। অনুমান হচ্ছে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের একটা মানসিক প্রক্রিয়া। এই অনুমান সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। যেমন দূরে কোথাও ধোঁয়া উঠতে গেলে আমরা অনুমান করি যে সেখানে আগুন লেগেছে। এক্ষেত্রে আগুন লাগাটা হচ্ছে আমাদের অজানা বিষয়, ধোঁয়াটা হচ্ছে জানা বিষয়। অনুমান গঠিত হয় একাধিক যুক্তি বাক্যের সমন্বয়ে। শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব অনুমান কি তা নিয়ে। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক ক্রিয়াই হচ্ছে অনুমান, যা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। যেমন দূরে কোথাও ধোঁয়া উঠতে দেখলে আমরা অনুমান করি যে সেখানে আগুন লেগেছে। এক্ষেত্রে আগুন লাগাটি হচ্ছে আমাদের অজানা বিষয়, ধোঁয়াটি হচ্ছে জানার বিষয়। অনুমান গঠিত হয় একাধিক যুক্তিবাক্যের সমন্বয়ে। এর সত্যতা নির্ণয়ের জন্য কতগুলো সহায়ক প্রক্রিয়া রয়েছে, যেমন সংজ্ঞা, বিভাগ, নামকরণ, শ্রেণীকরণ, ব্যাখ্যা ইত্যাদি। শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব অবরোহ ও আরোহ নিয়ে। অবরোহ এবং আরোহ হচ্ছে, আমরা এই যুক্তিবিদ্যাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অবরোহ এবং আরোহ, এই দুটি ভাগে। তো আমরা প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে যেটা আলোচনা করব সেটা আমরা অবরোহ নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব আরোহ নিয়ে। তো এখন আমি একটু অবরোহ নিয়ে আলোচনা করব।
এটি একটি যুক্তি পদ্ধতি। এটি যুক্তির আকারগত পদ্ধতি। এই পদ্ধতিতে সার্বিক থেকে বিশেষে যাওয়া হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে দেয়াই আছে। সকল মানুষ হয় মরণশীল, ঐশী হয় একজন মানুষ, অতএব ঐশী হয় মরণশীল। এই যুক্তিবাক্যে বেশি থেকে কমে চলে আসা হয়েছে। সকল মানুষ হয় মরণশীল, যেমন পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব মানুষের মরণশীলতাকে এখানে স্বীকার করা হয়েছে। এবারে আমি আলোচনা করব আরোহ যুক্তিবাক্য নিয়ে। আরোহ যুক্তিবাক্য হচ্ছে কম থেকে বেশি। এখানে দেখা যাচ্ছে উদাহরণে জামাল হয় মরণশীল, কামাল হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। এটিও একটি যুক্তি পদ্ধতি। এই পদ্ধতিতে বিশেষ থেকে সার্বিক যুক্তিবাক্যে যাওয়া হয়। এই পদ্ধতিতে আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতা নিরূপণ করা হয়। শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার জনককে তা নিয়ে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল, যার জন্ম 384 অব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের অনেক পূর্বেই তার জন্ম হয়েছিল। তার বিখ্যাত গ্রন্থ অর্গানন। তিনি সর্বপ্রথম যুক্তিবিদ্যার সহানুমান সংক্রান্ত আলোচনা করেছেন, যা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানকে বিকশিত করেছে। এজন্যই তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি যুক্তিবিদ্যার ধারণা নিয়ে একটু আলোচনা করব। যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। এই যেখানেতে আছে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক কথাটি এসছে গ্রিক শব্দ লজিক থেকে। এই লজিক কথাটি হচ্ছে লোগোস এর বিশ্লেষণ, যার অর্থ চিন্তা বা ভাষা। সুতরাং আমরা যা চিন্তা করি তা ভাষার মাধ্যমেই প্রকাশ করি। এবারে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার ধারণা। এবারে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে একটি আলোচনা করব। এই পর্যায়ে যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশকে 4টি ধারা বিভক্ত করা হয়েছে, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। এবারে আমি এই যুগের দার্শনিকগণের সাথে একটু পরিচিত হব। যেমন প্রাচীন যুগের দার্শনিকদের মধ্যে রয়েছেন পিথাগোরাস, সক্রেটিস, অ্যারিস্টটল। মধ্যযুগের যুক্তিবিদগণের মধ্যে আল-ফারাবি, এনারা সবাই ছিলেন মুসলিম দার্শনিক বা মুসলিম চিন্তাবিদ। আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ। এবার আমি দেখছি আধুনিক যুগে। আধুনিক যুগে দার্শনিকদের মধ্যে রয়েছেন বা যুক্তিবিদদের মধ্যে রয়েছেন লাইবনিজ, হেগেল প্রমুখ। সাম্প্রতিক যুগ জে.এস. মিল, জর্জ বুল, সি.এস. পার্স, রাসেল প্রমুখগণের পরিচয় পাওয়া যায় আধুনিক যুগের দার্শনিকদের মধ্যে। এবারে একটু যুক্তিবাক্য কি তা নিয়ে একটু আলোচনা করব। যুক্তিবাক্য আর ব্যাকরণের বাক্য কিন্তু এক জিনিস নয়। যুক্তিবাক্যে 3টি অংশ থাকে, উদ্দেশ্য অংশ, বিধেয় অংশ এবং মাঝখানে থাকে একটি সংযোজক। অর্থাৎ একটি যুক্তিবাক্যের মধ্যে 3টি অংশ থাকবে। এই 3টি অংশ ছাড়া যুক্তিবাক্য হবে না। যুক্তিবাক্য হতে হলে অবশ্যই এই 3টি শর্তকে পূরণ করতে হবে। এবং এই একটি যুক্তিবাক্যে পদ থাকবে মোট 2টো। একটি হচ্ছে উদ্দেশ্য পদ, অন্যটি হচ্ছে বিধেয় পদ, তার মাঝখানে থাকবে সংযোজক। শিক্ষার্থীরা, এই সংযোজকটা হচ্ছে হয় বা নয়ের মাধ্যমে হবে, অর্থাৎ সংযোজকটি হাবোধক হতে পারে আবার না বোধক হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী ক্লাসে আমি অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমি যতটুকু আজকে প্রাথমিক পর্যায়ে যতটুকু দিলাম তা একটু ফলো করো, বারবার বই অনুসরণ করো। সেই সাথে এই দুর্যোগের মধ্যে সবাই ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে বাড়িতে বসবাস করো। খোদা হাফেজ।